একজন মা তার নিজের কলেজ পড়ুয়া মেয়ের শরীরে পেট্রোল ঢেলে দেয় এবং তখনই মেয়েটার বাবা নিজে তার মেয়ের শরীরে আগুন দিয়ে মেয়েটাকে হত্যা করে। কিন্তু কেন? এই ক্লিপটা ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আমি যদি আর এই মুভির ব্যাপারে বলি তাহলে হয়তো মুভির মজা নষ্ট হয়ে যাবে, তাই জাস্ট মুভির কিছু ঝলক দেখিয়ে মুভিটি শুরু করছি। মুভির শুরুতেই একটা ছেলেকে দেখি যে রাতে অফিস শেষ করে বাসায় ফিরছিল। হঠাৎ তার মনে হতে থাকে পিছন থেকে কেউ তাকে ফলো করতেছে, কিন্তু সে পিছনে তাকালে কাউকে দেখতে পায় না। তো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে সে একটা নির্জন রাস্তায় চলে এসেছে। ছেলেটা তখন ভয়ে একটা গলি ধরে পিছনে তাকাতে তাকাতে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ ছেলেটা এই মহিলাকে দেখে থেমে যায়। মহিলাটি এসে সিন কাট হয়ে গৌরী নামের একটা মেয়ের কাছে আসে। রাত 12টা বাজতেই মেয়েটা অদ্ভুতভাবে ঘুম থেকে জেগে ওঠে। সকাল হলে আমাদের গৌরীর পরিবারকে দেখানো হয়। তো ইনি হলেন গৌরীর বাবা রাও, আর ইনি হলেন গৌরীর মা লাক্কু, আর এটা গৌরীর ছোট্ট ভাই, আর এটা গৌরীর দাদি। গৌরী অদ্ভুতভাবে আয়নার দিকে তাকিয়ে তার মাকে বলছিল, কাল রাতে আমি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। কিন্তু তার মা গৌরীর কথাই কোনো গুরুত্ব দেয় না। তো এরপর গৌরী কলেজ যাবার নাম করে তার বাবার সাথে বাড়ি থেকে বের হয়, কিন্তু কলেজে না গিয়ে সারাদিন কলেজের সামনে দাঁড়িয়ে আনমনা হয়ে দাঁড়িয়ে থাকে গৌরী। সন্ধ্যার সময় অদ্ভুত আচরণে চুপচাপ বাসায় ফেরে। এরপর অদ্ভুত আচরণ করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। সিন কাট হয়ে রাতে দুজন পুলিশ অফিসারের কাছে আসে। তারা দুজন শহরের গলিতে পেট্রোলিং করছিল। হঠাৎ তাদের মনে হয় পিছন থেকে কেউ তাদের ফলো করতেছে। তারা ভয়ে সেখান থেকে চলে আসে একটা নিরিবিলি পার্কিং স্পটে। তারা দেখতে পায় 3টা বাচ্চা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পুলিশ অফিসারটি তখন রেগে মেগে ছোট্ট বাচ্চাটিকে ডাক দেয়, বাট চুপচাপ ছেলেটি সেখানেই দাঁড়িয়ে থাকলে কনস্টেবলটি বাইক থেকে নেমে বাচ্চাটির কাছে আসে। বাচ্চাটি চুপচাপ একটা ইট দিয়ে হঠাৎ করেই কনস্টেবলটির মাথায় আঘাত করে। কনস্টেবলটি আহত হয়ে সেখানে পড়ে গেলে এসব দেখে অফিসারটি রেগে মেগে বাচ্চাটিকে মারতে ধরতেই পিছন থেকে আরেকটা লোক এসে ইট দিয়ে অফিসারের মাথায় আঘাত করে। এরপর সেখানে হঠাৎ করে অনেকজন লোক জড়ো হয় এবং ইট দিয়ে আঘাত করে তাদেরকে মেরে ফেলে। সিন কাট হয়ে আবার গৌরীর পরিবারের কাছে আসে। টিভিতে নিউজ দেখানো হলে গৌরী নিউজটা মনোযোগ দিয়ে দেখছিল। নিউজে দেখানো হচ্ছিল শহরে হঠাৎ করেই রাতের বেলায় একের পর এক খুন হয়ে চলেছে। ভিকটিমের সাথে একে অপরের কোনো কানেকশনই নেই। পুলিশ মনে করতেছে খুনগুলো এক সাইকো কিলার করতেছে। ইনভেস্টিগেশন টিম আরও ধারণা করেছে খুনগুলো যে সাইকো কিলার করতেছে সেই সাইকো কিলার খুনগুলো শুধুমাত্র তার মনোরঞ্জনের জন্য করতেছে। এখন মধ্যরাত, চারিদিকে নিস্তব্ধতার বাতাস বয়ে চলেছে। রাত 12টা বাজতেই গৌরী হঠাৎ করে আবার জেগে ওঠে। গৌরী নির্বোধের মতো চুপচাপ বাড়ির সকল জায়গায় পায়চারি করতে থাকে। কিছু সময় পর কোনো একটা শব্দে গৌরীর বাবা রাওয়ের ঘুম ভাঙে। আলমারির ভেতরে ঠকঠক করে কেউ আওয়াজ করতেছে। শব্দে বাড়ির সকলেই জেগে যায়। রাও ভয়ে ভয়ে একটা লাঠি নিয়ে আলমারির কাছে আসে। হঠাৎ করে আবার আলমারির ভেতর থেকে শব্দ হয়। রাও সাহস করে কোনো রকমে আলমারির দরজাটা খুললে অবাক হয়ে যায়।
তারা দেখতে পায় তাদের মেয়ে অদ্ভুত আচরণ করতে করতে আলমারির ভিতরে বসে আছে। রাও তার মেয়ের কাছে এসে বলে, বেটা তোর কি হয়েছে? কিন্তু গৌরী কোনো কথা বলে না, সে শুধু অদ্ভুত আচরণ করতে থাকে। মেয়ের এমন আচরণে রাও অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। পরের দিন সকালে গৌরী একটু স্বাভাবিক অবস্থায় ফিরলে তার বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলের ধারে একটা লেকের পাশে ঘুরতে আসে। ছেলেটার নাম আশিস। আশিস বলে, চলো গৌরী, আমরা পানিতে নেমে একটু এনজয় করি। গৌরী বলে, না, আমি পানিতে নামতে ভয় পাই। আশিস তখন বলে, আমি তো আছি। এই বলে গৌরীকে জোর করে পানিতে নামায়। আশিসকে দেখে মনে হচ্ছিল আশিসের মতলব খুব একটা ভালো নয়। এমন সময় আশিস হাসতে হাসতে লেক থেকে উঠে পড়ে। গৌরী তখন লক্ষ্য করে পানির ভিতর থেকে অনেকগুলো হাত উঠে তাকে ধরার চেষ্টা করতেছে। আশিস উপরে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। গৌরী এতগুলো হাত দেখে ভয়ে কি করবে বুঝতে পারছিল না। গৌরী লেক থেকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু অদ্ভুত একটা মায়ায় সে উঠতে পারছিল না। একটু পর হঠাৎ পরিবেশ আবার স্বাভাবিক হয়। গৌরী নিজেকে নিচের মধ্যে ফিরে পায়। সে সেই হাতগুলোকে আর কোথাও দেখতে পায় না। আশিস গৌরীকে বিচলিত অবস্থায় দেখে বলে, গৌরী তোমার কি হয়েছে? কিন্তু গৌরী কিছু বলে না, চুপচাপ লেক থেকে উঠে পড়ে। মধ্যরাতে আজও গৌরী ঘুম থেকে জেগে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে নিচেকে দেখতে থাকে। রাও পরের দিন সকালে গৌরীকে নিয়ে ডক্টরের কাছে আসে। রাও ডক্টরকে তার মেয়ের ব্যাপারে সকল কিছু খুলে বলার সময় এই হাসপাতালের নার্স মহিলাটা ডক্টরকে বাজেভাবে ইশারা করছিল। যেরকম ভাবে মহিলাটা ইশারা করছিল না, ডক্টর চাইলেও মহিলাটির থেকে নজর সরাতে পারছিল না। তো ডক্টর রাওয়ের থেকে সকল কিছু শুনে বলে তার মেয়ে এসব কিছু নাটক করতেছে। এর মাঝেও কিন্তু মহিলাটা তার বাজে ইশারা চালিয়েই যাচ্ছিল। তো এরপর রাওয়ের অনেক চড়াচড়িতে ডক্টরটা গৌরীর জন্য কিছু ঔষধ লিখে দেয়। তো এরপর রাও গৌরীকে নিয়ে বাসায় ফিরছিল। সেই সময় রাস্তার মাঝে গৌরী দেখতে পাই একজন লোক চাবুক দিয়ে নিচে আঘাত করছে। লোকটা ক্রমশ নিজেকে মারাত্মকভাবে আঘাত করে চলেছিল। হঠাৎ লোকটা চাবুক দিয়ে গৌরীকে আঘাত করতে চায়। গৌরী তার বাবাকে ডাক দেয়, কিন্তু কোথাও তার বাবাকে দেখতে পায় না। গৌরী ভয়ে চারিদিকে সেই লোকটাকে দেখার চেষ্টা করে, বাট সেই লোকটাকেও আর কোনো জায়গায় দেখতে পায় না। রাও দৌড়াতে দৌড়াতে তার মেয়ের কাছে এসে বলে, মা তোর কি হয়েছে? গৌরী কিছু না বললে রাও তার মেয়েকে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। বাড়িতে এসে রাও সকলকে নিয়ে বসে গৌরীকে জিজ্ঞাসা করে যে ডক্টর যেটা বললো সেটা সত্য কিনা। রাও গৌরীকে বলে, তুমি কি এক্সামের দোহাই দিয়ে আমাদের সাথে নাটক করতেছো? গৌরী চুপচাপ থাকলে তার মা বলে, কিরে গৌরী বল। গৌরী তখন কান্না করতে থাকে। রাও তখন তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, মা সরি, আমি বুঝতে পারিনি তুই এই কথাতে অনেক হার্ট হবি। রাত 12টার দিকে আজও গৌরী দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। হঠাৎ করে গৌরী একটা গ্লাস ফেলে দিয়ে চিৎকার করে ওঠে। তার বাবা মা চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠে গৌরীর কাছে আসে। গৌরী জড়সড় হয়ে চুপচাপ একটা জায়গায় এভাবে বসে আছে। রাও পরের দিন আবার গৌরীকে নিয়ে সেই ডক্টরের কাছে আসে। রাওয়ের থেকে সকল কিছু শুনে ডক্টর প্রিয়া নামের সেই নার্সকে গৌরীকে একটা ইঞ্জেকশন দিতে বলে। গৌরী অদ্ভুতভাবে প্রিয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। তাই প্রিয়া সেখান থেকে চলে যায়। কিন্তু চলে যাবার সময় প্রিয়া ডক্টরের গা ঘেঁষে যায়। গৌরী বিষয়টা লক্ষ্য করে। ডক্টর তখন গৌরীর হাতটা বাজেভাবে স্পর্শ করে ইঞ্জেকশন দিতে ধরলে গৌরী ডক্টরের হাতটা খপ করে চেপে ধরে বলে, আমি তোর নার্স নই, যে তোর যখন ইচ্ছা তখন তুই ঢুকিয়ে দিবি। এরপর গৌরী বাবা বাবা বলে চিল্লাতে থাকে। রাও দৌড়ে সেখানে আসলে গৌরী তার বাবাকে জানায় এই ডক্টর তার শরীরে বাজেভাবে স্পর্শ করেছে। রাও মেয়ের এই কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সে ডক্টরকে মারতে থাকে। প্রিয়া তখন কোনো রকমে রাওকে শান্ত করে। বিকালে গৌরী তার বয়ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে আসে। গৌরী অদ্ভুতভাবে হাসতে থাকলে আশিস বলে, আরে কি হলো তোমার, এমন ভাবে হাসতেছো কেন? গৌরী বলে, মনে হচ্ছে আমার ভেতরে কিছু একটা হচ্ছে, জানি না কি হচ্ছে, কিন্তু মাঝে মাঝে আমার অনেক ভালো লাগছে। মাঝে মাঝে তো আবার এটাও মনে হচ্ছে আমি নিজের ভেতরে নেই, আমার ভেতরে অন্য কেউ আছে। আশিস বলে, সেদিন লেকের পাশে তোমার সাথে ঘুরতে গিয়ে আমারও মনে হয়েছিল তুমি তোমার মধ্যে নেই। আশিস মজা করে হেসে বলে, তোমার ভেতরে কোনো একটা ভূত ঢুকেছে। এটা বলে আশিস হাসতে থাকলে গৌরী অদ্ভুতভাবে আশিসের দিকে তাকিয়ে থাকে। আশিস তখন ভয় পেয়ে গেলে গৌরীও কেন জানি হেসে দেয়। সন্ধ্যার দিকে গৌরী বাড়িতে ফিরে তার মায়ের নাম ধরে ডেকে বলে, এই লাক্কু, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। মেয়ের এমন আচরণে তার মা আর দাদি তো শখ। গৌরীর মা বলে, কার সাথে কথা বলছিস তুই এমন ভাবে? গৌরী বলে, তোর সাথে। আবার কার সাথে কথা বলবো? গৌরীর মা বলে, কি তুই আমার সাথে এমন ভাবে কথা বলতেছিস? গৌরী বলে, এই খবরদার, বেশি বাড়াবাড়ি করলে তোকে কিন্তু জানে মেরে দেবো। তখনই রাও সেখানে আসলে লাক্কু বলে, এই দেখো না, তোমার মেয়ে আমাকে গালি দিচ্ছে। গৌরী তখন রাওয়ের সামনে এবার বলে,
বেশি কথা বললে সত্যিই কিন্তু এবার তোকে মেরে ফেলবো। মেয়ের এমন ধরনের কথা শুনে মা কান্না করতে থাকলে রাও গৌরীকে বলে, কি বললি বেটা, তুই তোর মাকে গালি দিলি? গৌরী এবার চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ পর গৌরীর হুঁশ ফিরলে গৌরী বলে, বাবা কি হয়েছে, তুমি এখানে কেন, আর মা কেন কান্না করতেছে? আচ্ছা বাবা, আমি কি কিছু ভুল করেছি? রাও তখন যা ঘটেছে তার মেয়ের থেকে লুকিয়ে নিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। বিকালে রাও তার বন্ধু শর্মাকে তার মেয়ের ব্যাপারে সকল কিছু খুলে বলে। শর্মা সবকিছু শুনে রাওকে বলে, খুব শীঘ্র সে যেন গৌরীকে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যায়। হঠাৎ ঠিক সেই সময় গৌরী সেখানে আসে এবং শর্মার ওই কথা শুনে গৌরী শর্মার কলার ধরে বলে, সেদিন রাত্রে তুই আমার কথা ভেবে হাতের কাজ সেরেছিস, তুই কি মনে করেছিস আমি এসব জানি না? শর্মা ভয়ে ভয়ে বলে, আমি এসব কিছু করিনি। এই বলে কোনো রকমে শর্মা সেখান থেকে পালানোর চেষ্টা করে। রাও গৌরীকে থামিয়ে ধমক মেরে বলে, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? তো কিছু সময় পর গৌরীর হুঁশ ফিরলে সে বলে, বাবা আমি এই সময় এখানে কিভাবে আসলাম? মানে এতক্ষণ গৌরী তার নিজের মধ্যে ছিল না। তো এরপর রাও শর্মার কথা মতো গৌরীকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক গৌরীর হাত খপ করে চেপে ধরে বলে, কে তুই? কিন্তু গৌরী কিছু না বললে তান্ত্রিক গৌরীকে মেরে বলে, ভালোই ভালোই বলছি, কে তুই? গৌরী চিৎকার করে উঠলে রাও তান্ত্রিককে গৌরীকে মারতে নিষেধ করে। তারপরেও গৌরী কিছু না বললে তান্ত্রিক স্যান্ডেল দিয়ে গৌরীকে মারতে থাকলে রাও তান্ত্রিককে বাধা দিয়ে বলে, যাই করো না কেন ওকে কিন্তু মারবে না। কিন্তু গৌরী কিছু না বললে তান্ত্রিক আবার স্যান্ডেল দিয়ে তাকে মারতে শুরু করে। রাও তখন তান্ত্রিকের সামনে এসে আঙুল তুলে বলে, বললাম না আমার মেয়েকে মারবে না। তান্ত্রিক চিল্লিয়ে রাওকে বলে, তোমার মেয়ের ভেতরে খারাপ একটা আত্মা আছে, ওকে না মারলে ও কিছুই স্বীকার করবে না, আর আমি তোমার মেয়েকে মারলে তোমার মেয়ের নয় সেই আত্মার গায়ে লাগতেছে। তারপরেও রাও তার মেয়ের গায়ে হাত দিতে দেবে না বলে তার ওয়াইফকে গৌরীকে এখান থেকে নিয়ে যেতে বলে এবং রাও তান্ত্রিকের উপর রাগ দেখিয়ে তার মেয়েকে নিয়ে চলে আসে বাড়িতে। গৌরীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। পুরো পরিবার গৌরীকে দেখে কান্নায় ভেঙে পড়ে। সিন শর্মার কাছে আসলে দেখি শর্মা ভয়ে গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছে। হঠাৎ করে একটা বাচ্চার গলায় শর্মাকে বলে, শর্মা তুই কোথায় যাচ্ছিস? আর তুই কি মনে করেছিস গ্রামে গেলে তুই বেঁচে যাবি? কিন্তু শর্মা সেই বাচ্চা ছেলেটাকে কোথাও দেখতে পাচ্ছিল না। সে ভয়ে ড্রাইভারের কাছে এসে গাড়িটা থামাতে বলে। ড্রাইভার তখন গাড়ি থামিয়ে বলে, কি হলো চাচা? ঠিক তখনই দেখা যায় বাসের সকল লোক দাঁড়িয়ে পড়েছে। চাচা মিয়া আরো দেখতে পাই সেই ছোট্ট বাচ্চাটা আর একটা লোক হিংসাত্মক চোখে তার দিকে তাকিয়ে এগিয়ে আসতেছে তার দিকে। শর্মা বাচ্চাটার কাছে হাত জোর করে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু বাচ্চাটা শর্মার গলা টিপে ধরে। শর্মা কিছু সময়ের মধ্যেই দৌমাটকে মারা যায়। রাতে সিন আশিসের কাছে আসলে দেখা যায় আশিস তার ফ্যাক্টরির ভেতরে বসে টিভিতে খেলা দেখছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আশিস টর্চ লাইট জেলে দেখার চেষ্টা করছিল বৈদ্যুতিক তারে কোনো সমস্যা হয়েছে কিনা। হঠাৎ একটা বাচ্চার কণ্ঠ আশিসকে বলে, কি স্যার? আশিস তো ভয় পেয়ে যায় এবং খুঁজতে থাকে কে এই কথাটা বলল, কিন্তু সে ফ্যাক্টরির ভেতরে অনেক খোঁজার পরেও কাউকে দেখতে পায় না। এমন সময় আশিস দেখে একটা কোনায় কেউ চাদর মুড়ি দিয়ে বসে আছে। সে ভয়ে ভয়ে চাদরটা সরালে কাউকে দেখতে পায় না। এবার আশিস ভয়ে দৌড়াতে দৌড়াতে সামনে আসলে দেখে এখানেও কেউ সাদা কাপড় মুড়ি দিয়ে তার দিকে বসে আছে। আশিস তখন পালানোর চেষ্টা করলে কিছু একটা পায়ে লেগে সেখানেই পড়ে যায়। এরপর রাও তার মেয়েকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখাতে আসে। সাইকিয়াট্রিস্ট গৌরীর চোখে লাইটের আলো ধরে জিজ্ঞাসা করে, তার নাম কি? গৌরী বলে, তার নাম বাবু। সাইকিয়াট্রিস্ট বলে, পুরো নাম বল। গৌরী তখন বলে, পুরো নাম জেনে তুই কি করবি? সাইকিয়াট্রিস্ট বলে, পুরো নাম বলতে তুই ভয় পাচ্ছিস কেন? গৌরী বলে, তুই তো একজন সাইকিয়াট্রিস্ট ক্ষমতা ব্যবহার করে আমার নাম জেনে নে। এই বলে হাসতে হাসতে গৌরী এরকম একটা লোক দেয়। সাইকিয়াট্রিস্ট রাওকে জানায় সে এক ধরনের ডিজিজে আক্রান্ত এবং তার মেয়ের এই রোগ থেকে সারাতে হলে অনেক সময় লাগবে। সিন সেই ডক্টরের কাছে আসলে দেখি ডক্টর সেই নার্সের সাথে হাসপাতালের মধ্যেই কাবাডি খেলা শুরু করে দিয়েছে। তো কাবাডি খেলা শেষ হলে ডক্টর পুরো সাটিয়ে পড়ে আর প্রিয়া খুশি মনে আয়নার সামনে আসে। তো প্রিয়া মুখে পানি দিয়ে অদ্ভুত চাহনিতে আবার ডক্টরের কাছে এসে তাকে সিডিউস করতে শুরু করে। ডক্টর আবার প্রিয়াকে জড়িয়ে ধরে, কিন্তু আমরা দেখি তাদের দুজনের চোখেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপর প্রিয়া ধারালো কিছু একটা দিয়ে তুম করে ডক্টরের পিঠে গেঁথে দেয়। ক্যামেরা ফোকাস প্রিয়ার পিঠের কাছে আসলে দেখি সেমভাবে ডক্টরও প্রিয়ার পিঠে ধারালো কাইসি গেঁথে দিয়েছে। সন্ধ্যায় নিউজে সেই ডক্টর সম্পর্কে পুলিশ বলছিল তাদের দুজনকে মার্ডার করা হয়েছে।
পুলিশ ধারণা করতেছে এই দুজনের মার্ডারটাও সেই সাইকো কিলার করেছে। এই গত 2 সপ্তাহে 10টারও বেশি মার্ডার হয়েছে শহরে। এই নিউজ দেখে রাও তো বিশাল পরিমাণে শক খায়, কিন্তু তার থেকে বেশি শক খায় যখন এই নিউজ দেখার পর গৌরী বলে, আমি এই ডক্টর আর এই নার্সকে একে অপরকে দিয়ে হত্যা করিয়েছি, আর এই গত 2 সপ্তাহে আরও 8 জনকে আমি হত্যা করেছি। লাক্কু আর রাও এসব কথা শুনে তো অবাক। এরপর রাও থানায় আসে। তো ইনি হলেন এনকাউন্টার স্পেশালিস্ট অফিসার ফ্রান্স, এবং শহরে যে সকল মার্ডার হচ্ছে সেই কেসগুলো এনার দায়িত্বেই পড়েছে। তো রাও ফ্রান্সকে জানায় শহরে যে মার্ডারগুলো হচ্ছে তার পেছনে তার মেয়ে গৌরীর হাত রয়েছে। এটা বলে রাও কাঁদতে থাকলে ফ্রান্স মনে করে রাও হয়তো পাগল, তাই সে কনস্টেবল কাশিমকে ঝাড়ি দিয়ে বলে সে যেন এখনই এই পাগলকে এখান থেকে বের করে দেয়। কিছু কনস্টেবল মিলে রাওকে থানা থেকে বের করতে ধরলে রাও চিল্লিয়ে বলে সে পাগল নয়, সে জানে এই মার্ডারগুলো কিভাবে হয়েছে। রাও চিল্লাতে চিল্লাতে এই 10 জনের মার্ডার কিভাবে হয়েছে সেটা বলতে থাকলে ফ্রান্স অবাক হয়ে যায়, এবং সাথে সাথে ফ্রান্স কনস্টেবলদের থামতে বলে। ফ্রান্স আরেকজন অফিসারকে বলে, শালা যে তথ্য এখনো আমরা মিডিয়াকে জানাইনি সেই তথ্য এ জানলো কিভাবে। এরপর ফ্রান্স রাওকে নিয়ে তার বাড়িতে আসে গৌরীর সাথে কথা বলতে। গৌরী ফ্রান্সকে দেখে হেসে একটা ছেলের গলায় বলে, বাঞ্চোত, আমি তোরই অপেক্ষা করছিলাম, মনে আছে তোর সেই রাতের কথা যেখানে আমি আর শুধু তুই ছিলাম? আমার নাম বাবু। এটা বলে বাবু হাসতে থাকলে ফ্রান্স ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। রাও ফ্রান্সের থেকে আসল ঘটনা জানতে চায়, কিন্তু ফ্রান্স কোনো রকমে তাদের পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। রাও আর লাক্কু ভয়ে ভয়ে আবার গৌরীর কাছে আসলে গৌরী তখনও ছেলেদের গলায় রাওকে বলে, আরে চুতিয়া, এখানে বস, এখানে আমি বাবুর নামটা ইউজ করছি। হ্যাঁ, তো বাবু বলে, এই শালার পুলিশ অফিসার ফ্রান্স আমাকে মেরে ফেলেছিল, এই শালার চুতিয়া আমাকে বন্দুক শুট করে মেরেছে। মৃত্যুর আগে আমার নাম ছিল বাবু, আমি একটা সাইকো কিলার ছিলাম। এসব শুনে রাও আর লাক্কু তো ভয়ে শেষ। বাবু রাওকে আরো বলে, আমাদের মতো আত্মাদের সব থেকে বড় সমস্যা কোনটা জানিস? আমাদের কাছে কোনো শরীর থাকে না, আর বিনা শরীরে আত্মা হাওয়ায় ভেসে বেড়ায়। তাই আমি শয়তানকে বলি আমার একটা শরীর চাই। তখন শয়তান আমাকে বলল, তুই মৃত্যুর পরেও যেহেতু মানুষ হত্যা করতে চাস তাহলে যে কোনো মানুষের শরীর খুঁজে নে তুই। তখন আমি কায়দা করে এই শরীরে ঢুকে পড়ি। রাও হাত জোর করে ভয়ে ভয়ে বলে, বাবু আপনি গৌরীর শরীরেই কেন ঢুকলেন? বাবু তখন বলে, তোর মেয়ের শরীরে ঢুকে আমার অনেক ভালো লাগছে, তোর মেয়ে আমাকে বেশ মজা দিচ্ছে। এসব শুনে লাক্কু কান্না করতে থাকলে বাবু বলে, একদিন সকালে কবরস্থানের একটা গাছে বসেছিলাম আমি, তোর মেয়ে সেই কবরস্থানের রাস্তা ধরে কোথাও যাচ্ছিল। আমি তখন শয়তানকে বলি আমি এই মেয়েটার শরীরে ঢুকতে চাই। শয়তান তখন বলল, আমি তোকে সাহায্য করছি, তুই চেষ্টা কর। জানিস রাও, কারোর শরীরে প্রবেশ করা এতটাও সহজ ব্যাপার নয়। অনেক ভয় দেখানোর পরেই এর শরীরে আমি ঢুকতে পেরেছি। সেই সাইক্রেটিস্টের কাছে আসলে দেখি সাইক্রেটিস্ট তার মাকে দেখতে হাসপাতালে এসেছে। আসলে তার মা মৃত্যুশয্যায়। দাদি কাঁপা কাঁপা স্বরে বলে, আমার অনেক ভয় লাগছে বেটা, আমি মরতে চাই না বেটা। এমন সময় রাও কল করে দেবুকে বলে, স্যার আমার মেয়ে এখন অনেক আজব আজব কথা বলতেছে, স্যার প্লিজ আপনি যদি একটু আমার বাড়িতে আসতেন। দেবা রাওয়ের অনুরোধে গৌরীকে দেখতে আসে। দেবা গৌরীর হাত ধরে পরীক্ষা করতে ধরলে গৌরী দেবার মায়ের গলায় বলে, দেবু আমার অনেক ভয় লাগতেছে দেবু, আমি মরতে চাই না দেবু। মায়ের আওয়াজ শুনে দেবা 440 ভোল্টের ঝটকা খায়। দেবার ভয় দেখে গৌরীর মুখে হাসির ঝলক দিয়ে ওঠে। তো দেবা বাহিরে এসে তার মায়ের খোঁজ জানার জন্য হাসপাতালে ফোন করলে ডক্টর জানায়, স্যার আপনার মা 10 মিনিট আগেই মারা গেছে। এটা শুনে দেবা আরো শক খায়। দেবা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। থানায় আসলে দেখি মার্ডারের ব্যাপারটা ইনভেস্টিগেশন করার জন্য কমিশনার সকল পুলিশ অফিসারদের সাথে মিটিং করতেছে। সেই সময় ফ্রান্স হন্তদন্ত হয়ে সেখানে এসে বলে, স্যার আপনার সাথে আমি জরুরি কথা বলতে চাই, এবং এখনই। ফ্রান্স সকল অফিসারদের বলে, আপনারা এখনই এখান থেকে বাইরে যান। কমিশনার অবাক হয়ে বলে, ফ্রান্স তুমি কি শুরু করেছো? ফ্রান্স বলে, স্যার আপনি বুঝতে পারছেন না। কমিশনার তখন উপায় না পেয়ে সকলকে বাইরে যেতে বলে। কমিশনার ফ্রান্সের উপর রেগে বলে, কি এমন আর্জেন্ট কথা যার কারণে তুমি এমন করতেছো? ফ্রান্স ভয়ার্থক চোখে বলে, স্যার শহরে যে মার্ডারগুলো হচ্ছে না সেই মার্ডারের ব্যাপারে আমি কিছু একটা ধারণা করেছি। 2 বছর আগে এক সাইকো কিলার, যার বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ বের করতে পেরেছিলাম না, তখন আপনি আমাকে ওই কিলারকে এনকাউন্টার করার নির্দেশ দিয়েছিলেন, আর আমি আপনার কথা মতো ওই কিলারকে এনকাউন্টারও করেছিলাম। রাকেশ রেগে বলে, 2 বছর আগের মার্ডার কেসের সাথে এই মার্ডারের কিসের সম্পর্ক? ফ্রান্স বলে, স্যার আমি গৌরী নামের একটা মেয়ের সাথে দেখা করেছি। ওই মেয়ে আমাকে জানিয়েছে
খুনগুলো কিভাবে কিভাবে করা হয়েছে। কিন্তু ফ্রান্সের কোনো কথাই রাকেশ বিশ্বাস করে না। ফ্রান্স বলে, বিশ্বাস করুন স্যার, আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু হলো ওই মেয়ের শরীরে ওই সাইকো কিলার বাবুর আত্মা রয়েছে। ওই মেয়ে আমার সাথে ওই সাইকোর আওয়াজে কথা বলেছে। কিন্তু রাকেশ তারপরও ফ্রান্সের কোনো কথা বিশ্বাস করে না। সে বলে, দেখো ফ্রান্স, তোমার উপরে অনেক মানসিক প্রেশার পড়েছে, তাই তোমার শরীরে এখন রেস্টের প্রয়োজন। আমি একজন সাইকিয়াট্রিস্টকে চিনি, ওখানে গেলে হয়তো তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মানে রাকেশ ফ্রান্সকে মানসিক রোগী মনে করতেছে। ফ্রান্স ব্যাপারটা বুঝতে পেরে রেগে মেগে বাড়িতে আসে। তো এটা হলো ফ্রান্সের ওয়াইফ। তার ওয়াইফের সাথে ফ্রান্সের কিছুদিন যাবৎ সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। আসলে ফ্রান্সের ওয়াইফ মনে করতেছে ফ্রান্সের অন্য মেয়ের সাথে কোনো সম্পর্ক রয়েছে। তাই ফ্রান্সের ওয়াইফ এখন সবসময় ফ্রান্সের থেকে জানার চেষ্টা করতেছে মেয়েটাকে। কিন্তু ফ্রান্স তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে তার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। কিন্তু তারপরও ফ্রান্সের ওয়াইফ তার কথা বিশ্বাস করে না এবং ফ্রান্সের সাথে চিল্লাচিল্লি করতে শুরু করলে ফ্রান্স রেগে মেগে তার ওয়াইফের গলা টিপে ধরে এবং শেষমেশ তার ওয়াইফ মারা যায়। কিন্তু ফ্রান্স তার ওয়াইফকে মেরে ফেলার পরও কেন জানি হাসতে থাকে। আমরা বুঝতে পারি ফ্রান্সের শরীরে বাবুর আত্মা ঢুকেছে। ফ্রান্স নিজেই নিজের দিকে বন্দুক শুট করে বাবুর গলায় বলে, তুই আমাকে এইভাবে এনকাউন্টার করেছিলি তাই না? এখন আমিও তোকে ঠিক সেভাবেই হত্যা করব। এই বলে ফ্রান্স নিজেই নিজেকে শুট করে মেরে ফেলে। সিন দেবুর কাছে আসলে দেখি দেবু উদাস হয়ে বসে আছে। আসলে তার মায়ের মৃত্যুটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এমন সময় অফিসার রাকেশ দেবুর সাথে দেখা করতে আসে। আসলে তারা একে অপরের বন্ধু। আর রাকেশ ফ্রান্সের সমস্যার বিষয়েই দেবুর সাথে কথা বলতে এসেছে। সে দেবুকে বলে, আমার ডিপার্টমেন্টে ফ্রান্স নামের একজন অফিসার আছে। সে অনেক ভালো একজন অফিসার, এমনকি সে অনেকগুলো জটিল কেসও সলভ করেছে। কিন্তু হঠাৎ করে সে এমন ধরনের কথা বলল, আমার মনে হলো ওকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানোর প্রয়োজন। দেবু চুপচাপ থাকলে রাকেশ বলে, 2 বছর আগে ও বাবু নামের একজন সাইকো কিলারকে এনকাউন্টার করেছিল। আর এখন ও কিছু মার্ডারের ইনভেস্টিগেশন করার জন্য গৌরী নামের একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। ও ওই মেয়ের সাথে দেখা করার পর আমাকে বলতেছে 2 বছর আগে বাবু নামের যে সাইকো কিলারকে ও মেরেছিল সেই কিলারের আত্মা ওই মেয়ের ভেতরে আছে। এসব শুনে দেবু বুঝতে পারে গৌরী তাকে ঠিকই বলেছিল। ঠিক সেই সময় একজন ফোন করে রাকেশকে জানাই অফিসার ফ্রান্স হঠাৎ করে তার ওয়াইফ এবং সে নিজেই নিজেকে শুট করে মেরে ফেলেছে। দেবু তখন রাকেশকে বলে, আমি বুঝতে পেরেছি এই সকল কিছুর একটাই কারণ, ওই মেয়ের ভেতরে থাকা ওই কিলারের আত্মা, বাবুর আত্মা। এরপর দেবু রাকেশকে নিয়ে রাওয়ের বাড়িতে আসে গৌরীর সাথে কথা বলার জন্য। তাদেরকে দেখেই গৌরী বাবুর গলায় বলে, আমি জানি তোরা এখানে কেন এসেছিস। আমি যে এই মেয়ের শরীরে আছি এর বিষয়েই কথা বলতে। এরপর সে কমিশনারের কাছে এসে বলে, কিরে কমিশনার, জানিস তোর ফ্রান্সের আত্মাও এখন আমার কন্ট্রোলে, দেখবি। এই বলে বাবু ফ্রান্সের স্টাইলে বলে, স্যার আমি সত্য বলতেছি, ওই মেয়ের শরীরে বাবুর আত্মা আছে। সবাই তো শক যে কিভাবে বাবুর আত্মা সকল মৃত আত্মাকে গৌরীর শরীরে প্রবেশ করিয়ে কথা বলাচ্ছে। এরপর গৌরী আবার বাবুর ভয়েসে বলে, জানিস যাদের যাদেরকে আমি মেরেছি সবাই আমার বন্ধু হয়ে পড়েছে। এখন মানুষকে হত্যা করতে হলে আমার নিজেকে খুব একটা দরকার পড়ছে না, কারণ ওদেরকে বললেই ওরা আমাকে হত্যা করার কাজে সাহায্য করতেছে। এবার আমাকে কেউ থামাতে পারবে না। আমি এবার প্রতিনিয়ত শহরের মানুষকে মেরে আমি আমার হত্যা লীলা চালিয়ে যাব, কিন্তু তোরা কিছুই করতে পারবি না, কারণ আমি তো আগেই মারা গেছি। আর যদি তোদের আমাকে মারতেই হয় তাহলে এর মেয়ে গৌরীকে তোদের আগে মারতে হবে। তো এই বলে বাবু শুয়ে পড়ে বলে, তোরা এখন যা এখান থেকে, আমাকে ডিস্টার্ব করিস না। এসব শুনে এবার সকলেই সিদ্ধান্ত নেয় তারা সেই তান্ত্রিকের কাছে যাবে। এরপর তারা সবাই সেই তান্ত্রিকের কাছে আসে। তান্ত্রিক বলে, ওই মেয়ের ভেতরে এক পাগল খুনি বসবাস করতেছে। ওই মেয়েকে মেরে ফেলা ছাড়া কখনোই আমরা ওই মেয়ের শরীর থেকে শয়তানটাকে বের করতে পারবো না। কিন্তু হঠাৎ করে তান্ত্রিকের কিছু একটা হয়ে যায়। তো এভাবেই তান্ত্রিক কিছুক্ষণের মধ্যেই ফিনিশ। লাক্কু মেয়ের জন্য কান্না করতে থাকে। দেবা তখন বলে, এই সমস্যা থেকে বের হবার একটাই রাস্তা, তোমার মেয়েকে মেরে ফেলতে হবে। এটা শুনে রাও রেগে যায় এবং কাঁদতে কাঁদতে বলে,
কি বললি তুই? আমার মেয়েকে মেরে ফেলবি? কমিশনার রাকেশও তখন রাওকে বোঝায়, এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। তুমি যদি তোমার মেয়েকে হত্যা না করো তাহলে সবাইকে মেরে ফেলবে সে। তাই প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। দেবা তখন ইমোশনাল হয়ে রাওকে বলে, একজন বাবার দ্বারা কখনোই তার মেয়েকে হত্যা করা সম্ভব নয়, কিন্তু এছাড়া যে আমাদের কাছে কোনো উপায়ও নেই। রাওয়ের চোখে পানি চলে আসে, সে হাউমাউ করে কাঁদতে থাকে এবং শেষ পর্যন্ত রাও সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে মেরে ফেলবে। রাও আর লাক্কু স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসে। গৌরী বাবুর ভয়েসে রাওকে বলে, কিরে, তুইও তো গিয়েছিলি ওই তান্ত্রিকের কাছে, তাই না? কেমন লাগলো ওর মৃত্যুটা? বেশ মজা লেগেছে, তাই না? রাও তখন তার কথার মাধ্যমে বাবুকে ডুবিয়ে রাখে, আর এই সূচকে লাক্কু এসে তার শরীরে পেট্রোল ঢেলে দেয়, আর রাও সাথে সাথে একটা মেদ জেলে তার মেয়ের দিকে ছুড়ে দেয় এবং দুজনেই বাড়ি থেকে বের হয়ে বাড়ির দরজাটা আটকে দেয় এবং বাইরে এসে দেবা আর কমিশনারকে বলে, আমি আমার মেয়েকে জ্বালিয়ে দিয়েছি। এমন সময় গৌরী চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে থাকলে রাও তার মেয়েকে বাঁচানোর জন্য রুমের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কমিশনার ও দেবা তাকে বাধা দেয়। নিমিষের মধ্যেই গৌরীর চিৎকার ভেতর থেকে ভেসে আসে, আর রাও মেয়ের শোকে হাউমাউ করে কান্না করতে থাকে। এবার বুঝলেন তো কেন একজন বাবা তার মেয়েকে পুড়িয়ে মারলো? যেহেতু এই মুভিটা খুব একটা যুক্তিসঙ্গত নয়, তাই আমার কাছে এই মুভিটা খুব একটা ভালো লাগেনি। আমি আপনাদের একটা মুভি সাজেস্ট করতেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার উপর প্লিজ বিশ্বাস করে মুভিটা দেখেন। এই দেখুন স্ক্রিনে ভেসে উঠেছে, জাস্ট ক্লিক করে দেখতে থাকুন।